আমি তাই আপনাদের সবাইকে এই গণভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। অবশ্যই ভোট দেন, নিজের ভবিষ্যৎ নিজে নিশ্চিত করুন। জনগণ চাইলে স্বৈরাচার শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, খোদ তারেক রহমান নিজে এই গ্রিন সিগন্যাল দিয়েছেন। ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আবার আমরা দেখতে পাচ্ছি কার ইশারায় কেন অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। নির্বাচনী প্রচারণার শেষ সময়ে শেষ মুহূর্তে মির্জা ফখরুল কাজটা করলেন কি? ভোটে না থেকেও যেভাবে ভোটে থাকবে আওয়ামী লীগ, আসলে আওয়ামী লীগ কিন্তু ভোটে আছে অন্যভাবে। নির্বাচনের একদিন আগে গভীর রাতে নেত্রকোনার ভোট কেন্দ্রে আগুন, তদন্তে কাজ করছে ডিবি। জুলাই বেঁচে থাকবে নাকি জুলাইকে কবর দেওয়া হবে? 12 ফেব্রুয়ারি বাংলাদেশে এমন একটা নির্বাচনের মুখোমুখি যেটা তার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনগুলোর মধ্যে একটা। এটা কোনো রুটিন নির্বাচন না, কোনো দল বনাম দলের লড়াই না, এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন। দল এক এক রকম ভবিষ্যৎ দেখাচ্ছে। কেউ বলছে সংস্কার, কেউ বলছে ইনসাফ, কেউ বলছে $1 ট্রিলিয়ন অর্থনীতি। কাগজে স্বপ্ন, মুখে আশ্বাস, আর মঞ্চে বড় বড় গুলি। কিন্তু ভোটারের প্রশ্ন একটাই, এই প্রতিশ্রুতি কি আদৌ বাস্তব হবে? প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশে যে চলমান প্রেক্ষাপট বা পরিস্থিতি বিরাজ করছে তারই আলোকে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বা কতটা গুরুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে এমন একটা নির্বাচনের মুখোমুখি যেটা তার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনগুলোর মধ্যে একটা। এটা কোনো রুটিন নির্বাচন না, কোনো দল বনাম দলের লড়াই না, এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন। এই দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে আসলে সেই সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন। আমরা আজ এমন সন্ধিক্ষণে দাঁড়ায় আছি, একটা পথ আমাদের পিছনের দিকে নিয়ে যাবে, দুর্নীতি, ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দান্দাবাজি, পরিবারতন্ত্র আর অলিগার্কদের সেই পুরানো বন্দোবস্তের শাসনের দিকে, এমন এক অর্থনীতির দিকে যার ভিতরে লুটপাট আর অদক্ষতা ছাড়া আর কিছু নাই। তারা আমাদের নিয়ে যাবে এমন এক রাষ্ট্রের দিকে যার প্রতিষ্ঠানগুলোর উপরে মানুষের আর বিশ্বাস নাই। আপনারা দেখতেছেন না, আই হ্যাভ এ প্ল্যান বলে তাদের আয়ত্তের মধ্যে থাকা বেস্ট মেধাগুলোকে দিয়া যে প্ল্যান জাতির সামনে হাজির করেছে সব কটা ফালতু, 2 পয়সার দাম নাই। যাদের দিয়ে প্ল্যান দেখাইছে ওরা জিন্দেগিতে একটা কোম্পানি প্ল্যান করে নাই। রাষ্ট্রের জন্য প্ল্যান তো দূর কি বাত, রাষ্ট্রের জন্য প্ল্যান বানাইতে আসছে। শখ কত কুজার হয়েছে, শীত হয়ে শোয়ার শখ। বাংলাদেশের খুব ইন্টারেস্টিং জিনিস দেখবেন, সব ভালসুনগুলো নিজেদেরকে বহুত তালেবার হিসেবে ভাবছে। এতদিন ধরা খেত না, এখন সকাল সন্ধ্যা ধরা খায় আমার কাছে। ফরিদপুরে সোয়াবিন চাষ পায়, দিনাজপুরে আমের এক্সপোর্ট করতে চায়, নীলফামারীতে মেডিকেল কলেজ বানাইতে চায়, কুমিল্লায় ইপিজেড বানাইতে চায়, এবার কে সরকারি হাসপাতালে রোগীর ডায়ালিসিস করাইতে চায়, কারণ এবার কে সারপ্লাস ক্যাপাসিটি আছে, আর 12,000 কোটি টাকা বাজেট দিয়ে সারা দেশের মানুষকে ফ্যামিলি কার্ড দিতে চায়। এই হইতেছে প্ল্যান। আই হ্যাভ এ প্ল্যান। বাংলার লুথার কিং ও বাংলার লুজার কিং হবে। আর কার্ডের পরে কার্ড, তাও নাকি সব বেস্ট ব্রেন নিয়ে সব বানাইছে। শুনেছেন? গতকালকে শুনেছিলাম, আজকে আবার শুনেন, কারণ ওকে ধরিচ্ছি। দাঁড়ান শুনেন। বেশ অনেক মাস ধরে গুরুত্বপূর্ণ সব আপনার বিষয়গুলোতে জনাব তারেক রহমান বড় বড় আপনার টাস্ক ফোর্স টিম তৈরি করেছেন। হেলথ সেক্টর বলেন, এডুকেশন সেক্টর বলেন, এডুকেশনটার সাথে আমি নিজেই অতপ্রতভাবে জড়িত ছিলাম। আর অনেকগুলো সেক্টরে গুরুত্বপূর্ণ টিমস তৈরি করেছেন পুরো ওয়ার্ল্ড, বাংলাদেশের যারা বেস্ট বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে। এই সেক্টরগুলোতে আমরা কিভাবে উন্নয়ন আনতে পারি এবং বিশ্বমাপে কম্পিটিটিভ আমরা হতে পারি, তো সেই জায়গা থেকে উনার বৃহত্তর প্ল্যান আছে, এটা আমি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি। উনার বৃহত্তর প্ল্যান আছে। শুনেছেন তো, টাস্ক ফোর্স করে এইসব বানাইছে তারেক রহমান। আপনার এই প্ল্যান তো কোনো মাঝারি সাইজের কর্পোরেটের ইন্টার্নকে দিলে করে দিতে পারতো, ভালোভাবে করে দিতে পারতো, অনেক কম সময় করে দিতে পারতো। এই যদি আপনার বেস্ট ব্র্যান্ডের প্রোডাকশন হয় তাহলে খবর আছে, আপনারও খবর আছে, দেশেরও খবর আছে। ইস্তেহার ঘোষণা করেছে না বিএনপি, এই ইস্তেহার যা লিখিছে সেও ফাঁকিবাজ, যাদের দিয়ে লিখেছে প্রত্যেকটা ফাঁকিবাজ। 2001 সালে বিএনপির ইস্তেহার থেকে চোথা মারিছে। সেই একই মনোবেল চালু করবে, বস্তিবাসীদের জন্য আবাসন করবে, কলকারখানা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে, বেকার ভাতা দিবে, ন্যায়পাল নিয়োগ দিবে। এইসব কিন্তু 2001 সালের ইস্তেহারে ছিল, আবার দিছে। এখন বুঝেছেন তো, এগুলো করবে না। 25 বছর আগে তো কইছিলেন, তারপর তো ক্ষমতা আসছিলেন, তাই না? করেন নাই কেন? এগুলা প্রতিশ্রুতি দিছিলেন, করেন নাই কেন? কেউ জিগায় না, উত্তরও দিবে না, উত্তর তার জানাও নাই। এই যে প্রতিশ্রুতি দিচ্ছে, ইস্তেহারে নানা কথা লিখছে, এগুলো কিছুই করতে পারবে না, করবেও না। আচ্ছা আসেন আমরা এক্সাম্পল হিসেবে হাঙ্গেরে প্রিন্স ববি হাজ্জাজের আমলনামা দেখি। দেখা দরকার কারা বিএনপির হয়ে ভোটের মাঠে নামছে। ওই কে জানেন? ও বাপের নাম মুসা বিন শমশের, বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি, এতই ধনী যে তার নিয়ে ডকুমেন্টারি হয়। তার প্রিন্স বলে তাকে বিদেশিরা। সে যে জুতা পরে না, জুতা জুতা তাতে ডায়মন্ড বসানো থাকে, হীরা 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 বসানো থাকে জুতায়। মেনে করছি না, দেখেন। Every day I wear diamond shoes and fed up. So maybe one day. You get a bit. Have you ever, worn your diamond shoes and then stepped in, something really disgusting? দেখেছেন তার জুতা ঘড়ি রাখার জন্য কত বড় বড় বাক্স, সেগুলো টেনে নিয়ে আসে কত লোক। দেখেন সব ব্র্যান্ডেড ঘড়ি, রোলেক্স কোম্পানি ঘড়ি আর কিবা কিবা কোম্পানি ঘড়ি, নামও জানি না সবগুলা। এ দেখেন নিজের হাতে খায় না, খাওয়াই দিতে হয়। দেখিসাও নেকু রে নেকু, ডুডু খাও ডেকু ডেকু, হ্যাঁ মুখ মুছে দিচ্ছে। দেখেছেন? দেখেন সেই মুখ মুছে দেওয়ার জন্য পিছিয়ে দাঁড়ায় আছে কতজন, দেখেন। দেখিসাও উই আগে সুসে কিনা নিজে নিজে, আমার সন্দেহ আছে। এটা নারীর ক্ষমতায়ন। খাওয়ার টাইমে পিছিয়ে দাঁড়ায় থাকবি আর মুখ মুছে দিবি বড় লোকের। এটা কর্মজীবী নারী নাকি এটা দাসত্ব, নাকি এটা সম্পদের অশ্লীল প্রকাশ? এই থেকে সে কেন কামাইছে জানেন? অস্ত্র ব্যবসা করিয়া। জি 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 ঠিকই শুনেছেন, অস্ত্র ব্যবসা করিয়া।
তার ফলা হইতেছে ববি হাজ্জাজ। সালাম কেমনে দিতে হয় সেটাও শিখে নেয়। দেখেন বছরে সালাম দেয় না, নির্বাচন যখন আসে হায় রে সালাম, সালাম দিতে দিতে আসসালামু আলাইকুম এই এত সময় বলবে কতক্ষণ, খালি কয় চালকুম চালকুম, তাড়াতাড়ি হয়ে যায়। এই সুপার রিচের পোলার কেন রাজনীতি আসে খাইছিল? কারণ ওর বোনের বিয়ে দিছে শেখ সেলিমের ছেলের সাথে। এবার বুঝেছেন তো রসুনের সব এক জায়গায়, বুঝেছেন তো এইটাই সেই এলিট এস্টাবলিশমেন্ট, সবগুলা এক জায়গায় বান্দা। এই সম্পদ রক্ষা করা লাগবে না, তাই রাজনীতি। হাসিনার বিরুদ্ধে রাজনীতি করছে যেন দুঃসময় বিআইরে প্রোটেক্ট করতে পারে। আওয়ামী লীগের রাজনীতিতে তারেক রহমান তো এমনিতে আনতে চায় না, এই যে এগুলোর জন্য আনতে চায়। এই ববি হাজ্জাজের ভাষায় আপনি ঢুকতে পারবেন? ঢুকতে দিবে আপনারে? পারবে না। ওই টাকা সেটা এমপি হবে, ওই ধান্দা করিছে, অত সোজা না। টাকা নেন, অসুবিধা নাই, কিন্তু ভোট দিবেন মামুনুল হককে। বুঝি চাও রিক্সা মার্কে খালি সিল মারো রে সিল মারো, রিক্সা মার্কাত সিল মারো। যে আপনার স্বপ্ন জানে, কল্পনা জানে, দুঃখ জানে, বেদনা জানে, যে সত্যিকার অর্থে আপনার প্রতিনিধি হইতে পারে, আপনি নিজেই বিবেচনা করেন মুসাফির সংসারের ছেলে আপনার প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখে কিনা। না, মামুনুল হক রাখে, সে তো আপনারই লোক। এই ববি হাজ্জাজেরা সেই পথের পথি যে পথে তারেক রহমান আর ধানের শীষ আমাদেরকে নিয়ে যেতে চায়। আর কোন পথ আছে? আর একটা পথ আছে, যে পথ সামনে যায়, ভবিষ্যতের দিকে যায়, জাতিকে ভবিষ্যতের দিকে নিয়ে যায়, একটা নতুন সময়ের দিকে নিয়ে যায়, যেখানে জুলাইয়ের চেতনা বেঁচে থাকে, জুলাই জিন্দা থাকে এবং জনগণের স্বপ্নের রাষ্ট্রের বদলের দাবি জুলাইয়ের চেতনা বাস্তবায়িত হয়। আজ তো জুলাই নিজেই ঝুঁকিতে আছে, জুলাই বিপ্লব আর জুলাই যোদ্ধারা। আজকে প্রশ্ন, আমরা কি জুলাইকে কবর দেবো, না আবার পুরনো ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করবো, নাকি বড় লোক রাজনীতিবিদ লুটেরা ব্যবসায়ীর দুর্নীতিগ্রস্ত আমাদের লুটপাট অব্যাহত থাকবে? নির্বাচনের দিন যতই ঘনায় আসতেছে সব দলই অনেক ভালো ভালো কথা হচ্ছে, তাই না? তাদের বক্তব্যগুলো শুনলে মনে হয় বাহ কি চমৎকার কথা, একই ভাষার কথা। তারা কি করছে? কে বেশি বিপজ্জনক, কে বেশি অযোগ্য, কাকে বিশ্বাস করা যায় না, কে সেই 1971 স্বাধীনতার বিরোধিতা করেছিল, ওরে বাপ রে, এই গানি ফাঁদ। নির্বাচনের আগে ভালো কথা বলা খুবই সহজ। পুরুষমেন্সের কুরকুরে উঠলে বউরে কয় না, দেখিছো কত সুন্দর চাঁদ উঠেছে, উনকে আর কি। ইলেকশন আসলে যত সার্কাস শুরু হয় রাজনৈতিক দলগুলায়, কিন্তু নাগরিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা। আমাদের কঠিন প্রশ্ন করতে হবে এই রাজনৈতিক দলগুলোতে কারা এই দলগুলোর পেছনে আছে, কোন পরাশক্তি, কোন আন্তর্জাতিক শক্তি, কারা টাকা দেয়, এদের ক্ষমতা আসে কোথা থেকে, প্রার্থীরা কারা, তাদের রেকর্ড কি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা আদৌ সংস্কার বাস্তবায়ন করতে পারবে কিনা বা করতে চায় কিনা। এই জায়গাটা কথা খুব পরিষ্কার করে বলা দরকার। এই নির্বাচন আদর্শ বনাম আদর্শের লড়াই না, এটা ধর্ম বনাম ধর্ম নিরপেক্ষতার লড়াই না, এটা আসলে স্টেট ক্যাপচার বনাম স্টেট রিপেয়ার, এটার লড়াই। রাষ্ট্র ক্ষমতা দখল করে লুটপাট আগের শাসন চালানো আর রাষ্ট্র পুনর্গঠনের লড়াই, এই দুইটা জিনিস। একদিকে আছে এমন দলগুলা যারা রাষ্ট্রকে আগে দখল করে ফেলছে, ব্যবসা দিয়া, আমলাতন্ত্র দিয়া, পরিবারতন্ত্র দিয়া, পুরনো সিস্টেমের উপরে দখল দিয়া, আগের ব্যবস্থার সাথে সিস্টেম কইরা। তাই তারা বলে হাসিনা না আসলেও হাসিনা পোলামাইয়া আসতে পারবে রাজনীতিতে। বাহ, চমৎকার। এই জন্য আমাদের বাচ্চারা রক্ত দিয়েছিল, এই জন্য আমরা লড়াই করে ফেসিবাদ উৎখাত করছি, এই জন্য এত কষ্ট করছি আমরা। আর অন্যদিকে আছে এমন এক শক্তি যাদের এখনো পুরনো সিস্টেম খায়া ফেলায় নাই, দলের মধ্যে চোর ডাকাত লুটপাটকারী নাই, যাদেরকে প্রোটেক্ট করতে হবে দলদেরকে। তাই রাষ্ট্রকে মেরামত করার হিম্মত আছে তাদের। বিএনপি আসলে কি একটা? বিএনপি আর একটা কম শক্তিশালী আওয়ামী লীগ, কম বুদ্ধিমান আওয়ামী লীগ, কম সংগঠিত আওয়ামী লীগ। বিএনপি আওয়ামী লীগের মধ্যে দলের কম্পোজিশন, তার শ্রেণী চরিত্র, এটার মধ্যে কোনো তফাৎ নাই। বিএনপি একটা গভীরভাবে দুর্নীতিগ্রস্ত দল, গভীরভাবে দুর্নীতিগ্রস্ত দল। আর দলের লোকেরা তারেক রহমানের চাকর বাকর। আপনারা জিজ্ঞেস করেন তারেক রহমান কিভাবে চলে, মানে সংসার চলে কিভাবে, মির্জা ফখরুলের সংসার চলে কিভাবে জিজ্ঞেস করেন, কই থেকে আসে? তারা রাজনীতি করতে আসে নাই, আসতে ধান্দা করতে। তাদের দেশকে নিয়ে কোনো মহৎ স্বপ্ন নাই। থাকলে হাসিনার আমলে জান প্রাণ দিয়ে লড়াই করতো, করে নাই। তারা আওয়ামী লীগের থেকে আলাদা না, একই জিনিসে তৈরি। আওয়ামী লীগ বিরিয়ানি হলে বিএনপি তিহারি, ভাত পোষলে খাওয়া যায়, বিরিয়ানি তিহারি পোষলে খাওয়া যায় না। এই দুটোই পচা জিনিস। 90-এর দশকে এই দুই দল নীতি আদর্শ দিয়ে প্রতিযোগিতা করেনি, করছে দুর্নীতি, লুটপাট আর পাইয়া দেওয়ার রাজনীতি আর সহিংসতা দিয়ে। 2006 সালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ভাঙছে বিএনপির জন্য। বিএনপি দায়ী, সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে, এটাই ছিল সিস্টেম। 2004 সালে একটা সংবিধানের 4র্থ সংশোধনী গৃহীত হয়, অনেকেরই স্মরণ আছে। ওই সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অবসরে যাওয়ার বয়সসীমা 65 থেকে 67 করা হয়, 2 বছর বাড়ানো হয়। এই বয়স বৃদ্ধির সিদ্ধান্তের পিছনে মূলত কাজ করছে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে সেই হিসাব নিকাশ। সাবেক প্রধান বিচারপতি KM হাসানকে, যিনি একসময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, তাকে প্রধান উপদেষ্টা করাই ছিল এই সংশোধনীর মূল উদ্দেশ্য। যার ফল সামরিক শাসক, 111 এবং শেষ পর্যন্ত 15 বছরের ফ্যাসিবাদ। এই ফ্যাসিবাদ কায়েমের পিছনে পুরা দায় বিএনপির। সেই খাসলত বিএনপির বদলায় নাই। 2024-এর 5 আগস্টের পরে বিএনপি চাঁদাবাজি, ধর্ষণ, খুন, জখম, বাড়ি দখল, 92% সহিংসতার সাথে বিএনপি জড়িত। তাও নিজের দলের লোকদের নিজেরা মারছে। কোন বাজার, হাট, ঘাট, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, টিভি স্টেশন, মিডিয়া, অ্যাডভার্টাইজিং ফার্ম দখল বাদ রাখি নাই, সব দখল করে ফেলছে। সালামের সাম্রাজ্য চালাইছিলাম সালাউদ্দিন, বেকাত্তর টিভি চালায় বরকতুল্লাহ বুলু, আর টিভির দখল নিছে ওয়াহিদুজ্জামান অ্যাপোলো। এই কারণেই তারা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে প্রত্যাখ্যাত হয়েছে। ছাত্ররা প্রত্যাখ্যান করছে তাদেরকে। ছাত্ররা আদর্শে ভোট দেয়নি, তারা দুর্নীতির বিরুদ্ধে ভোট দিচ্ছে। আজ বিএনপি মনোনয়ন দিচ্ছে অসংখ্য বিতর্কিত ব্যক্তিদের। বিএনপির 59% ক্যান্ডিডেট ঋণ খেলাপি, ব্যাংকে ঋণ নিয়ে শোধ দেয় না, খায় ফেলছে, পাচার করে দিছে। আসছে দেশের সেবা করতে, লজ্জা করে না এদের? 15 বছর ক্ষমতার বাইরে থেকে হঠাৎ তাদের হাতে অঢেল টাকা, কই থেকে আসলো? ব্যাংক লুটের টাকা, ঋণ খেলাপের টাকা। কিভাবে আসলো, কেন আসলো? কারণ পুরনো অলিগার্করাও, হাসিনার সব ব্যবসায়ীরা আবার এমন একটা দল খুঁজে পেয়েছে যাদের সাথে ব্যবসা করা যায়, তারাও দিতেছে, হাসিনার লোকদের কাছ থেকে নিচ্ছে টাকা। নির্বাচনী প্রচারণার শেষ সময়ে, শেষ মুহূর্তে মির্জা ফখরুল কাজটা করলেন কি? আসলে বিএনপির মধ্যে পরাজয়ের সমস্ত আলামত স্পষ্ট এবং বিএনপির হেভিওয়েট নেতাদের মধ্যে, সিনিয়র নেতাদের মধ্যে সম্ভবত এবারেই সিনিয়র নেতাদের রাজনৈতিক ক্যারিয়ার 12 ফেব্রুয়ারির মধ্যে দিয়ে শেষ হয়ে যাবে। তারা রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারবে না, বিশেষ করে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, এই টাইপের যারা ব্যর্থ নেতা, এটা তাদের অনিবার্য পরিণতি। তারা খালেদা জিয়ার সাথে বেইমানি করেছে, আন্দোলন বিক্রি করে দিয়েছে, হাসিনার সাথে লিয়াজি করে আন্দোলন খেলা খেলেছে, অনেক বিষয় আছে। 12 ফেব্রুয়ারি তাদের রাজনৈতিক ক্যারিয়ারের শেষ দিন, এর মধ্যে দিয়ে তাদের বিদায় ঘন্টা বেঁচে যাবে। মির্জা ফখরুল তার কথাবার্তা, আচার আচরণ সব জায়গায় পরাজয়ের চাপ স্পষ্ট। তিনি পরাজিত হবেন, বিজয় তার কপালে নেই। তিনি
এবার বিএনপিকে ডুবাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন একদম শেষে এসে বিএনপি এতদিন 10 জন লোককে হলেও যে বিষয়টার মাধ্যমে একটু ম্যানেজ করেছিল সেটাও তিনি নষ্ট করে দিলেন। মানে অভাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায়, কপাল খারাপ, পারে না। দর্শক, মির্জা ফখরুল অনেক কিছুই করেছেন। বিএনপিকে প্রকাশ্যে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে প্রমাণিত করেছেন যে বিএনপি আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য এতটা নিচে নেমেছেন, বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে এখন পার্থক্য করা কঠিন। এতে আওয়ামী লীগের ভোটারও তেমন কনভিন্স হয়নি, আর বিএনপির মূল ভোটাররা জামাত ইসলামীতে চলে গেছে। সমস্যা হচ্ছে এই জায়গায়। এখন দেখেন, আমি যে বিষয়টা আলোচনা করছি, বিএনপির জামাতের বিরুদ্ধে বলার মতো কোনো উপাদান এবারে নির্বাচনে পায়নি। কি বলবে? জামাত চাঁদাবাজ, ইম্পসিবল। জামাত দুর্নীতিবাজ, ইম্পসিবল। রাজনীতিতে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এই দুটি হচ্ছে মূল উপাদান। এর বাইরে কোনো বিষয় তেমন ইম্পর্টেন্ট না। 71 ইস্যু, ওটা দিয়ে হাসিনা ধরা খেয়েছে। পুরো বাংলাদেশ 71-এর পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। এটা নিয়ে অযাচিত রাজনীতি করতে যারা যাবে এরা ভারতের দালাল। এটা নিয়ে নতুন কিছু বলার নেই। অতএব 71 নিয়ে মির্জা ফখরুল কিছু রাজনীতি করার চেষ্টা করেছেন, এটা রাম ধরা খেয়েছেন, এতে কোনো লাভ হয়নি। একটা বিষয় এনেছিল বিএনপি অনেক কষ্ট করে, অনেক গবেষণা করে, যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করে, এরা ধর্মভিত্তিক রাজনীতি করে, জামাতে ভোট দিলে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত, এরকম একটা ভুয়া ন্যারেটিভ জামাতের বিরুদ্ধে সাজিয়েছিল। তো এই ন্যারেটিভে 2-4 জন লোক আছে, আমি একজন ডাক্তারকে চিনি, যে জামাতে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাতে, এইসব কথাবার্তা কারা বলে, এইসব কারণে আমি ভোট দিব না, এটা কোনো কথা? এবং একজন লোক কিন্তু আমি পেয়েছি যে এইসব প্রচারণা করেন। আমি বললাম যে তাকে জামাত এটা মনে করে না, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবেন, এটা কে বলেছে? দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনার আমলের সমস্যা হলে, আপনার আকীদার সমস্যা হলে আপনি জাহান্নামেও যেতে পারেন। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আকাম করলে তো আপনি জাহান্নামে যাবেন। তবে হ্যাঁ, দাঁড়িপাল্লার পক্ষের শক্তি, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, তারা ভালো কাজ করলে আপনি তার সওয়াব পাবেন। এবং দাঁড়িপাল্লার দল জামাত ইসলামী, তারা আল্লাহর পথ দেখায়, জান্নাতের পথ দেখায়, তারা একটা ইসলামী দল, আপনাকে নামাজ পড়ায়, আপনাকে কোরআন তেলাওয়াত করায়, আপনাকে নামাজ শিখায়, কোরআন তেলাওয়াত শিখায়, আপনাকে একটা পরিশুদ্ধ জীবন দেয়, যার মধ্য দিয়ে আপনি জান্নাতের পথে যেতে পারবেন। আল্লাহ চাইলে আপনাকে দিতে পারে। আমি এভাবে বুঝালাম। তারপর সে বলে যে না, তারা জান্নাতের টিকিট বিক্রি করে, তারেক জিয়া বললো, মির্জা ফখরুল বললো, এরকম নানান কথাবার্তা। এমন একজন লোক বিশ্বাস করেছে। কিন্তু শেষে মির্জা ফখরুল এসে বলে দিলেন যে জামাতে ভোট দিলে, দাঁড়িপাল্লায় ভোট দিলে ঈমান থাকবে না। মানে এই ধর্মীয় ফতোয়া, রাজনীতির সাথে ভোট দেওয়ার সাথে ধর্মীয় ফতোয়া মিশ্রণে অনেকেই বিরক্ত, যার ফলে অনেকে জামাতকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, অনেক বলতে 10-12 জন। এখন শেষে এসে মির্জা ফখরুল নিজেই সে ফতোয়া দিলেন, জামাতে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে বিএনপি এখানে জান্নাত এবং জাহান্নাম দুইটারই ঠিকাদারি নিল। কারণ ঈমান নষ্ট হয়ে গেলে তো সে জাহান্নামে যাবে। এখন ঈমান নষ্টের ফতোয়া দেয় মির্জা ফখরুল, মুফতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরি, ফতোয়া আলমগীরি নাকি এক লন্ডনী মুফতি আমরা বলার পর কিন্তু থেমে গিয়েছে, এরপরে এখন ফতোয়া দিতে সাহস পাইনি। প্রথম দিন সিলেট থেকে ফতোয়া দেওয়া শুরু করেছিল, যে আমরা ধলাই দিয়েছি ফতোয়া ছুটে গেছে। এখন একদম প্রচারণার শেষে এসে মির্জা ফখরুল বলে ফেললেন যে জামাতে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে। এখন মির্জা ফখরুলের মতো গারল, ধর্মীয় গারল, মির্জা ফখরুল ইকোনমিক্স বুঝতেন কিছু, এখন আর বুঝেন না। তিনি শিক্ষক মানুষ, আমি ব্যক্তিগতভাবে তাকে সম্মান করি, আমাকে স্নেহ করেন, কিন্তু ধর্মে কি বুঝেন? নামাজ পড়তে পারেন, সূরা ফাতিহা পড়তে পারেন? তার ইতে এমন তেল দিয়েছে, কি যেন একটা তেল পাওয়া যায়, আমি জানি না, অ্যাড দেখি মাঝে মাঝে, ওইটা দিলে জীবনে দাঁড়িয়ে ওঠে না, শেপ করা লাগে না, ওইরকম কিছু একটা দিয়েছেন। আমি চিন্তা করি, এই মির্জা ফখরুল মারা গেলে ফখরুল আর সুরঞ্জিত সেনগুপ্ত, এই দুজনের চেহারার মধ্যে তো পার্থক্য দেখি না, কাব্যনগর মতো লাগে। কোনো মুসলমানের আলামত আছে? এই ফতোয়া দেয় যে জামাতে ভোট দিলে নাকি ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান কি, এই সংজ্ঞা দিতে পারেন মির্জা ফখরুল? ভোটের সাথে ঈমানের সম্পর্ক আছে কিনা এটা বলতে পারবে? ফতোয়া দিতে এসে জামাতে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে। তো এই ধর্মীয় বিষয়টা দেখেন, এখানে বিএনপি জাস্ট যেটা করতে পারতো, 2-1 জন লোক বামপন্থী হলেও বিএনপির উপর খুশি হতো। বামপন্থীরা কিন্তু আছে যে বিএনপির উপর খুশি, এই যে জামাতে ধর্মভিত্তিক রাজনীতির বিরোধিতা করেছে, অতএব আমরা বিএনপির উপর খুশি, যে না ধর্মভিত্তিক রাজনীতি, ধর্ম টেনে আনা, এটা আমরা পক্ষে নই। এরকম বলে যদি বিএনপি চুপ থাকতো, একটা কথা ছিল না। তারেক এসেছে ফতোয়া দিতে, এখন মির্জা ফখরুল এসেছেন ফতোয়া দিতে যে জামাতে ভোট দিলে ঈমান নষ্ট হবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। তো এইটা বলে ওই 2-4 জন বাম যারা খুশি হয়েছিল বিএনপির উপর, তারা এখন বিরক্ত যে এরাও তো ধর্মীয় ফতোয়া দেয়, এরাও তো ফতোয়াবাজ। পার্থক্যটা কি? কিন্তু সরাসরি ধর্মের সাথে আমরা রাজনীতিকে মিক্সই করতে চাই, এটা বলে ঠান্ডা থাকা উচিত না, তারা ফতোয়া দেয়। মুফতি তারিকুর রহমানই মুফতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরি, এই হচ্ছে অবস্থা। আবার বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে না। আরে যাবে কি যাবে না, এটা কি আপনার কাছ থেকে শুনতে হবে? আবার নাউজুবিল্লাহ বলেন। আর এটা কোন হুজুর আলেম বলে একটা কথা, যেমন আপনি মহিবুল্লাহ বাবুনগরী হুজুরের ফতোয়া, ওটাও অকার্যকর, কারণ বাবু সিটি হুজুরের মাথা খারাপ, এই লোকটা পাগল টাইপের লোক, এটা ওর কথা কোনো দাম নাই। কিন্তু বাইতুল মোকাররমের খতিব একটা কথা বলেছে, ওইটার একটা তাৎপর্য আছে। কিন্তু এটা আমি মনে করি যে বাংলাদেশে আইনি শাসন থাকলে বাইতুল মোকাররমের খতিবের অধিকার রয়েছে, তার বক্তব্যকে আমি সম্মান করি, দ্বিমত পোষণ করি সম্মানের সাথে। কিন্তু বাইতুল মোকাররমের খতিব একজন প্রজাতন্ত্র কর্মচারী, তিনি ওই পদে থেকে, সরকারি চাকরি অবস্থায় থেকে নির্বাচনে কোন একটা দলের বিরুদ্ধে এভাবে ফতোয়া দিতে পারে না, এটা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত। তারপরও তিনি বলেছেন একটা যুক্তি আছে, যে ইসলামী দল সরাসরি ইসলামী শাসনের কথা বলছে না। ঠিক আছে, এটা একটা ফতোয়া, এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু ওটাকে আবার রিফিউট করেছেন মুফতি আলী হাসান ওসামা থেকে শুরু করে বিখ্যাত আলেম ওলামারা, এই ডিবেট চলতে পারে। কিন্তু হুইজ মির্জা ফখরুল, তার এই বিষয় নিয়ে কথা বলার কে? এখন যেটা শেষ পর্যন্ত দাঁড়ালো, এই মির্জা ফখরুলরা শেষের দিকে এসে জামাতের বিরুদ্ধে ফতোয়া দিয়ে নিজেদেরকে ওই ধর্ম আশ্রিত ফতোয়াবাজি একটা প্ল্যাটফর্ম হিসেবে উপস্থাপন করলেন। কিছু বাম ভোট ছিল, ওটাও নষ্ট হয়ে গেছে, যে আসলে ভালো দিন শেষে আওয়ামী লীগ, বিএনপি টিএনপি ওরাও ঘুরে ফিরে ধর্ম ব্যবসায়ী। এতদিন জামাতের বিরুদ্ধে একটা ইমেজ তৈরি করলো যে না জামাত জান্নাতের টিকিট বিক্রি করবে, কিন্তু শেষের দিকে এসে মির্জা ফখরুল নিজে জাহান্নামের টিকিট বিক্রি করে দিলেন। মজা না? এই স্তরে এটি এমন একটি মুহূর্ত যেখানে নাগরিক হিসেবে আপনার দায়িত্ব অধিকার এক বিন্দুতে এসে মিলিত হয়েছে। আমি তাই আপনাদের সবাইকে এই গণভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। অবশ্যই ভোট দেন,
নিজের ভবিষ্যৎ নিজে নিশ্চিত করুন। আসুন আমরা সবাই মিলে দায়িত্বশীলতা, সচেতনতা ও শান্তিপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্তকে সফল করে তুলি। ভয় নয়, আশা নিয়ে, উদাসীনতা নয়, দায়িত্ববোধ নিয়ে, বিভক্তি নয়, ঐক্যের শক্তি নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাব। একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য গণভোটের মাধ্যমে আমরা প্রমাণ করব বাংলাদেশের জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে চান। আপনার ভোটে রচিত হবে গৌরবময় আগামী বাংলাদেশের ইতিহাস। প্রিয় দেশবাসী, নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে। তার সঙ্গে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব। আমরা এই শুভ মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রিয় দেশবাসী, আপনারা দলে দলে সপরিবারে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন। দেশের চাবি আপনার হাতে, সেই চাবিটি সঠিকভাবে ব্যবহার করুন। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন। এবারের ভোটের দিন খুব নতুন বাংলাদেশের জন্মদিন। আল্লাহ আমাদের তৌফিক দেন। প্রিয় দেশবাসী, আসুন উৎসবমুখর নির্বাচন বাস্তবে রূপায়িত করে এই দিনটিকে ইতিহাসের স্মরণীয় দিন হিসেবে প্রতিষ্ঠিত করে রাখি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকে একটা মতামত কলাম দেখছি, ভোটে না থেকেও যেভাবে ভোটে থাকবে আওয়ামী লীগ। আসলে আওয়ামী লীগ কিন্তু ভোটে আছে অন্যভাবে, এটা থাকার কথা ছিল না। তাদের টোটালি ভোট বর্জন এবং প্রতিরোধ করার কথা। আপনাদের মনে আছে কিছুদিন আগেও কিন্তু তারা বিভিন্ন জায়গায় মিছিল করছিল, ভাঙচুর করছিল, আগুন দিচ্ছিল, প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছিল এবং পুলিশ তটস্থ ছিল, বিশেষ করে ঢাকার বিভিন্ন প্রান্তে প্রান্তে, তারপরে ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় জেলায় চলছিল। হঠাৎ করে সেটা থেমে গেছে। কি কারণে থেমে গেছে আমরা পরিষ্কার না, কিন্তু গত 2 দিনে আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় কথা বলেছি, ঢাকার বাইরে সব জায়গায় দেখলাম দুইটা শক্তি দলে বলে মাঠে নেমেছে। এবং কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে বিএনপির থেকেও আওয়ামী লীগ এবং সংখ্যালঘুরা এখন সাংঘাতিক রকম সোচ্চার এবং তৎপর। তারা শুধু সিকিউরিটি চায়, নিরাপত্তা চায়, যে তাদেরকে গ্রেপ্তার করা হবে না, তাদের উপর হামলা হবে না। এই সিকিউরিটিটা যদি এনশিওর করা হয়, বিএনপির ভোট তো আছেই, সেই ভোটের সাথে আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক যুক্ত হবে। আওয়ামী লীগ সহ আমি সংখ্যালঘুদের বলছি, তারা মিলেমিশে কিন্তু ভোট দেবে। এটা আমি নানাভাবে নানা সোর্স থেকে নিশ্চিত হয়েছি। এর আগে তাদের কিন্তু একটা লক্ষ্য ছিল যে সম্ভবত শান্তিপ্রিয় দল জামাতকে তারা ভোট দেবে, ভোট দিয়ে তারা আত্মরক্ষা পাবে। কিন্তু সর্বশেষ তাদের সহিংসতার ধরন, বক্তব্য দেখে তারা বুঝতে পারছে যে যদি জামাত একবার ক্ষমতায় আসে, তাহলে এখন তো কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ সহ যত এলাই আছে, তার মিত্র আছে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য সব নিষিদ্ধ করে দেবে। এটা হচ্ছে তাদের বদ্ধমূল ধারণা। সংখ্যালঘুরা আরো নিরাপত্তাহীন হয়ে পড়বে। এই প্রেক্ষিতে তারা একেবারে বলতে গেলে শেষ সময় সিদ্ধান্ত নিয়েছে যে তারা ধানের শীষের পক্ষে ভোট দেবে। আমি আমার এই তথ্যটা আমি বলবো না যে 100% ভোট যাবে, কিন্তু হয়তো 10% এদিক ওদিক হবে, 10% হয়তো ভোট দিতে যাবে না, কিন্তু আর 10%, অর্থাৎ আমি 30%-এর কথা বলছি। আর 10 ভাগ ভোটার যদি ভোট দেয় বিএনপিকে, বিএনপির মানে জয়ের জন্য আর পিছনে তাকাতে হবে না, তারা বিপুল ভাবে ভোট পাবে। এখন কথা হলো যে সবাই বলছে যে 2018 সালেও তো ভোট হয়েছিল, কিন্তু তার পরিণতি কি ছিল? ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এবার কি তাই হবে? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দর্শক এখনো পর্যন্ত বলতে পারবো না। নিরাপত্তা কি থাকবে? এটারও উত্তর দেওয়া যাবে না, কারণ আরো 2 দিন বাকি আছে। অন্তত কালকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। মানে আগামী 48 ঘন্টা যদি পরিবেশ বর্তমানের মতন স্থিতি থাকে, তাহলে কিন্তু পরিস্থিতি ঘুরে যাবে। বিএনপি প্রথম দিকে যেভাবে পিছায় ছিল, তাতে শেষের দিকে তাদের একটা জোয়ার দেখা যাচ্ছে। আর জামাতের জোয়ার ছিল আগে, কিন্তু শেষের দিকে এসে কেমন জানি তারা খেই হারিয়ে ফেলল এবং অনেকগুলো ঘটনা তারা ঘটায় তারা বিতর্কিত হলো। ওই যে টাকা বিতরণ, নারী ইস্যু নিয়ে কথাবার্তা বলা, তারপরে বিএনপি সরকারের থেকেও বলছে যে না, আমরা দুর্নীতিবাজ না, এই দায়িত্ব আমাদের না, এই সমস্ত কথাবার্তা মানুষ ভালোভাবে নাই। সব মিলাই মনে হচ্ছে যেন জামাত খেয়ে হারাই ফেললো। আর শেষের দিকে এসে বিএনপি একটা জোয়ার তুললো এবং তাই সেই শক্তির সাথে আওয়ামী লীগ, প্রগতিশীল শক্তি, সংখ্যালঘু সবারই একটা মানসিক সাপোর্ট এবং তারা ফিজিক্যালিও সামনে চলে আসলো। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনের নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।